144 বছর বাদে মহাকুম্ভের অমৃত স্নান। আমরা সকলেই প্রায় দেখেছি কাতারে কাতারে মানুষজন শুধু নিজের পুণ্য লাভের জন্য মহাকুম্ভে অংশগ্রহণ করছে। কিন্তু মহাকুম্ভের যে পুণ্য স্নানের পাশাপাশি যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি, তাতে কি পুণ্য স্নান সত্যি সফল হচ্ছে? কার কাছে জানবো? কার কাছে কে বলতে পারবে সঠিক তথ্য? তারাই বলতে পারবে যারা এর ভুক্তভোগী বা যারা কিছুদিন আগেই মহাকুম্ভ থেকে ঘুরে এসছেন। আমি সেরকমই একটি মানুষের পাশে আছি। দাদা, কুম্ভ মেলা নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি মানে যেটা প্রথমেই বলি যে সেটা হচ্ছে যে কুম্ভ মেলা নিয়ে সব বাঙালির একটা খুব আকর্ষণ স্বাভাবিক, সারা ভারতবাসীর আকর্ষণ, কিন্তু বাঙালির একটা বিশেষ আকর্ষণ, কারণ বাংলা সাহিত্যে, ভ্রমণ সাহিত্যে মানে অনেকেই কুম্ভ নিয়ে অসাধারণ সব লেখা লিখেছেন এবং খুব বিখ্যাত, মানে রানীচন্দ্রের পূর্ণকুম্ভ, নবনীতা দেবসেনের হে পূর্ণতপ চরণের কাছে, এবং সবচেয়ে বিখ্যাত সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধানে, যেটা একটা চলচ্চিত্র হয়েছে। তো কাজে কুম্ভ মেলার প্রতি মানে তিনি বিশ্বাসী, অবিশ্বাসী, আস্তিক, নাস্তিক, অজ্ঞেয়বাদী প্রত্যেকেরই কুম্ভ মেলার প্রতি একটা খুব তীব্র আকর্ষণ থাকে। প্রচুর সাধুদের মেলা, এবং তার একটা আলাদা মানে মেলাটার একটা আলাদা ঐতিহ্য আছে। কিন্তু সবথেকে যেটা আমার মানে যেটা আজকে আপনি এখন জিজ্ঞেস করেছেন, আমার উত্তর দিতে যেটা সমস্যা হচ্ছে, যে কোথাও বেরিয়ে এলে একটা ভালো মন্দ মিশিয়ে একটা অভিজ্ঞতা তো হয়, সব জায়গাতেই হয়। আমি ভালো কিছু কি বলবো, আমাকে না একটু চিন্তা করতে হচ্ছে যে আমি সত্যি ভালো কি বলবো। খুব ভালো আসলে কিছু বলতে পারছি না। মানে আমি এখনও বলতে পারেন যে কোথাও একটা না একটু ট্রমাটাইজড। আমি নিতান্ত একটা পর্যটক হয়ে গিয়েছিলাম, আমি তীর্থযাত্রী বা আমি স্নান করতে যাইনি। আমি খুব কাছ থেকে মেলাটাকে দেখতে চেয়েছিলাম। আমার যেমন সব পরিবারে, আমাদের পরিবার থেকেও মানে 54 সালে আমার দাদু ঠাকুমা কুম্ভ মেলায় গিয়েছিলেন, সে গল্প শুনতাম, অ্যালবামে ছবি দেখতাম, তারপর যে সমস্ত কুম্ভ সাহিত্যের কথা বললাম সেসব পড়ে টোড়ে একটা কুম্ভর প্রতি একটা খুবই আকর্ষণ হয়েছিল। সুযোগ হয়নি এর আগে যাওয়ার, তো সেভাবেই গিয়েছিলাম। আমার ওখানে যেটা মনে হলো যে একটা প্রকাণ্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, একটা ল অ্যান্ড অর্ডারের ফেলিয়ার হলে, যেখানে কোটি 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 মানুষ, যখন আমি মনে হয় ভারতবর্ষ বোধহয় অন্তত 150 কোটি তার কিছু মানুষের মানে জনসংখ্যা, তা সেখানে খুব বড় বড় পত্রিকাও দাবি করছে 40 কোটি লোক স্নান করেছে। তাহলে সেখানে জমায়েতটা কী লেভেলের এবার আপনি চিন্তা করে দেখুন আর কি। তো সেখানে পুরোটা একটা সাংঘাতিক হতাশাগ্রস্ত বিশৃঙ্খলা, মানুষ ভীষণ রকমভাবে ওখানে গিয়ে মানে অসহায় এবং দিকশূন্য এবং অব্যবস্থার চরম। মানে আপনার একটা ভ্রমণ করতে গেলে, কোথাও যেতে গেলে যে মৌলিক যে যে জায়গাগুলো, যে বিষয়গুলো আর কি, খাদ্য, পানীয় জল, বাসস্থান, যেখানে যাবেন সেখানকার জন্য এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার যে যান, এগুলোর কোনোটার ব্যবস্থা, কোনোটার পরিপূর্ণ বা একটা স্বাভাবিক ব্যবস্থা বা আংশিক ব্যবস্থাও আমি কিন্তু কুম্ভমেলায় এবারের এই 2025-এর বা 144 বছরের যে মহাকুম্ভ আপনি বলছেন, সেই কুম্ভমেলায় আমি পেলাম না। তো কাজেই আমার পুরো অভিজ্ঞতাটা একটা খুবই নৈরাশ্যপূর্ণ অভিজ্ঞতা। এবং যেহেতু লেখালেখি করে কোথাও একটা ভেবেছিলাম যে খুব ছোট হলেও কুম্ভ নিয়ে একটা কিছু লিখবো, কিন্তু আমার এখন হঠাৎ মনে হচ্ছে এই লেখাটার তো একটা অন্য দিক, কিছু মাত্রা পাবে আর কি, যে এতগুলো মানুষকে ওখানে টেনে নিয়ে গিয়ে এইরকম একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। এবং আপনারা জানেন যে আমি ওখানে গিয়ে পৌঁছেছি 2 তারিখে, 29 তারিখে একটা শাহী স্নান, কুম্ভতে যেসব শাহী স্নানগুলো হয় সেখানে কত লোক মারা গেছে। এবং আপনাকে বলি, আমরা প্রথমে জানলাম 6, তারপর জানলাম 30, এবং ওখানে গিয়ে মানে যে যারা পুণ্যার্থী এবং যারা আসলে একেবারেই সরকারকে, মানে আমি যেরকম সরকারকে প্রশ্ন করছি বা সরকারকে দোষও দিচ্ছি যে এরকম অব্যবস্থার জন্য, যারা সেগুলো করছেও না তাদের কাছেও শুনলাম যে ওই সংখ্যাটা 2500-এর বেশি, এবং সেই সংখ্যাটা কিন্তু সরকারি তরফ থেকে বেরোচ্ছে না। এবং সেই মৃতদেহগুলোর কি অবস্থা, এবার আমরা খুব ভালো করে জানি বাংলা থেকে অনেকে গিয়ে মারা গেছেন, তাদের ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, ডেথ সার্টিফিকেট না পাওয়া গেলে তাদের ইন্স্যুরেন্স ক্লেম করা যাবে না, তাদের পোড়া দাহ করা যাবে না, একদম মিনিমাম যে ব্যাপারগুলো আর কি। এবার সেটাকে পুরোটাই একটা প্রশাসনিক স্তর থেকে ধামাচাপা দেওয়া, সেটা সম্পর্কে, এবং সেটা আরও যেটা সব থেকে নৈরাশ্যজনক সেটা হচ্ছে যে মেন স্ট্রিম যে মিডিয়া, সেই মেন স্ট্রিম মিডিয়ার কাছ থেকে এতটুকু এই বিশৃঙ্খলার কোনো খবর আমরা পাচ্ছি না, এবং এটাকে
এমন মাত্রায় তারা এটাকে গ্লোরিফাই করছে, এমন মাত্রায় তারা এই মহাকুম্ভকে আরও মহান করছে যে মানুষ পড়ছে, শুনছে, মানুষ যেতে চাইছে, মানুষ যাচ্ছে, এবং চোখের সামনে কিন্তু আমার দেখা যায় প্রত্যেকটা মানুষই ওখানে কিন্তু একটা অনিশ্চয়তা এবং একটা অসহায়তার সাথে কিন্তু ওইখানে কুম্ভটা কাটাচ্ছে আর কি। তো কাজেই আপনি যদি পরিষ্কারভাবে যদি মানে যেটা কুম্ভর যে একটা অভিজ্ঞতা, সে কুম্ভর অভিজ্ঞতাটার কাছে আমি আলাদা করে মানে খুব এলাহাবাদ যাওয়া হয়নি, এলাহাবাদ যেতে পারলাম, এইটুকু ছাড়া বাদবাকি আমার কুম্ভ সম্পর্কে এই মুহূর্তে আমি ভালো কিছু বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। একেবারেই তাই। আপনার কথার প্রসঙ্গেই আসি, এই যে বললেন যারা পুণ্যার্থীরা গেছে তারা একবারও সরকারকে কোনো প্রশ্ন করছে না বা প্রশাসনকে কোনো প্রশ্ন করার কথা বলছে না, কেন? তার কারণ হচ্ছে তারা নিজেরাও নিজের চোখের সামনে এত মৃতদেহ দেখেছে এবং তারা নিজেরাও বলছে যে জিনিসটা 100-র বেশি, প্রায় 2,500 থেকে 3,000 ছুঁই ছুঁই। তাহলে তাদের মুখ থেকে প্রশাসনকে প্রশ্ন করা হচ্ছে না কেন, বা তারা এর বিরুদ্ধাচরণ করছে না কেন? আপনি কি বলছেন? একটা কথা বলি যে আমার নিজের চোখে দেখা যে বহু বয়স্ক বর্ষিয়ান মানুষ, মহিলারা পথে প্রায় ওখানে গেলে আপনাকে ধরবে এবং আপনার কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা সাহায্য চাইবে, যে তারা কুম্ভমেলায় এসে পড়েছে, তাদের পথচারীকে হারিয়ে ফেলেছে, যোগাযোগ কেন্দ্র থেকে তাদের কেউ সাহায্য করছে না, তারা আবার বাড়ি ফিরবে কী করে। এটা কিন্তু কুম্ভতে আমি যে 3-4 দিন ছিলাম, এই 3-4 দিন প্রায় প্রত্যেক দিনই আমি দেখেছি আর কি। এবার কথাটা হলো যে আমার কথা হলো, যদি মানে যে যোগী সরকার এরকমভাবে বিজ্ঞাপন করেছে যে এই কুম্ভমেলার বিজ্ঞাপন মানে সমস্ত দেশের এম্বাসিতে দেওয়া হয়েছে এবং প্রচুর বিদেশে বসবাসকারী ভারতীয়রা এসেছেন, অনেক বিদেশি মানুষ এসেছেন, যেমন অনেক বিদেশি পর্যটক আমাদের দেশের, যেমন দুর্গাপুজোর সময় অনেক বিদেশি পর্যটক আসে। এবার আমার কথা হলো, তো যারা অত টাকা দিয়ে আসে তাদের জন্য হয়তো একটা খুব কিছু ব্যবস্থা রয়েছে। আমি যেমন ওই একটা ওয়ারে একটা আর্টিকেলে পড়েছিলাম যে কুম্ভমেলায় যে এরকম স্ট্যাম্পিড হলো, যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সেটার আঁচ কিন্তু ওই মানে যে খুব প্রিভিলেজড টেন্ট যেগুলো করা হয়েছে খুব ধনী মানে পর্যটকদের জন্য, তাদের কাছে সেগুলো কিছু এসে জানি, তারা তাদের মতো আছে। সেরকম একটা টেন্ট আমার চোখে একদিন পড়েছিল আর কি। কিন্তু আমি বলবো যে সরকার তো অসহায়দের কাছে সব থেকে বেশি দাঁড়াবে। হ্যাঁ, আমি মনে করলাম বড় লোকরা রেভিনিউ দেবে, তাদের জন্য একটা ব্যবস্থা থাকতেই হবে, সেটা একটা রেভিনিউ ব্যাপার থাকে, পর্যটনে সেটা খুব চলে, কুম্ভমেলা একটা খুব বড় পর্যটন। কিন্তু আমার কথাটা হলো যে এই অসহায় মানুষগুলো তাহলে কেন বলছে যে এই তারা যেখানে লোকজন হারিয়ে যাওয়ার যে অ্যানাউন্সমেন্ট ডেস্ক, সেখানে গিয়ে তারা সাহায্য পাচ্ছে না, এবং যেখানে তারা খুব বৃদ্ধ মহিলা মানুষ। হ্যাঁ, তো কাজে সেই, এবং আপনি যে প্রশ্ন, আপনার যে মূল যে প্রশ্নটা আছে, তারা যে প্রশ্নটা করছে না কেন, মানে আমার কুম্ভমেলায় গিয়ে যে খারাপ লাগার যে জায়গাটা, মানে আমি ধরুন যে জায়গাটা ভেবেছিলাম যে হিন্দু ধর্ম তো একটা বৈচিত্র্যময় ধর্ম, একটা বৈচিত্র্যময় ধর্মকে বৈচিত্র্যময় দর্শন, আমাদের এতগুলো সেক্ট, প্রত্যেকটা সেক্টের উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, শৈব, বৈষ্ণব, শাক্ত, সবাই একটা জায়গায় জমায়েত হয় সাধন ভজন করার জন্য। মানে কুম্ভ যত লেখা পড়বেন ওখানে আপনি সবই সব পাবেন। সাধুদের আঁকড়া থাকে, যেটা খুব আকর্ষণীয় জায়গা হয়, এক একটা সাধন পদ্ধতি এক রকমের হয়। এবার কথাটা হলো, আমি সেটার ছোঁয়া খুব কম পেয়েছি। হ্যাঁ, এবং আমি কিন্তু একদম বলতে গেলে কুম্ভতে ওই শুধু রাত্রি সময় আমি যে মাতৃসদন আশ্রমে ছিলাম, একদম রাত্রি 5টুকু সময় বাদবাকিটা কিন্তু পথেই থাকতাম। আমার ক্যামেরা ছিল, আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলতাম, যেখানে লোকে স্নান করছে সেখানে যেতাম। মানে ওই যে পুণ্যার্থীদের আচার আচরণ, তাদের মনোভাব, এগুলো দেখতেও খুব মানে একটা, এটা তো সবসময় সম্ভব হয় না। আমার একটা কোথায় মনে হলো জানেন তো, একটা কীরকম একমাত্রিক একটা কি বলবো, একটা মানে একটা একমাত্রিকতা ওটার মধ্যে রয়েছে, যে সেটা হচ্ছে যে এই যে মানে এই যে আরএসএসের, বিজেপির যে আলটিমেটলি ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা, তার একটা উদাহরণ স্বরূপ একটা প্রোগ্রাম ওটা খুব মনে হলো আমার। কারণ সমস্ত আশ্রম এবং সমস্ত যে সাধুদের পদযাত্রা, সেখানে আপনি শুধুই জয় শ্রীরাম পাবেন, 2-1 সময়ে মহাদেব জায়গা করতে পেরেছেন কোনো রকমে, হরে হরে মহাদেব। এছাড়া এই যে পুরাণের, আমাদের যে ধর্ম সাহিত্যের এত, আমাদের যে এত কী বলবো, এত সমৃদ্ধ ঐতিহ্যশালী ধর্ম সাহিত্য, তার আর কোনো কিছু নিয়ে খুব আলোচনা আমি কিছু শুনলাম না। শুধুই রাম এবং শুধু রামের। এবং আমি কিন্তু এটা একবারও বলছি না যে রাম বা রামায়ণ নিয়ে আলোচনা চলবে না, অসম্ভবই চলবে। মানে শুধু বেনারসের ঘাটে, কলকাতার ঘাটে রামায়ণ পাঠ হয় ইত্যাদি, কিন্তু হিন্দু ধর্মের যে একটা
বহুত্ববাদ মানে হিন্দু ধর্মের যে একটা বহুমাত্রিকতা, সেটা একটা জায়গা কিন্তু কুম্ভ মেলা, সেই জায়গাটা আমি পাইনি। কাজে আমার কোথায় আপনার ওই একটা প্রশ্নের ওই একটা জায়গাতেই হয় যে একটা ধর্মের ঘোরে পুণ্যার্থীরা এমনভাবে রয়েছে এবং তাদের পরিস্থিতিটাকে এমনভাবে বোঝানো হয়েছে যে কুম্ভ মেলায় আসতে গেলে এই কষ্টটা তোমায় করতে হবে, তুমি না খেয়ে থাকবে, তুমি জল না পান করবে না, তুমি শুধুই হাঁটবে, তোমার জন্য আর কোনো ব্যবস্থা থাকবে না, একদম ভগবানের উপর প্রাণসপে তুমি এখানে চলে এসো। তো এখানে আমার মতো কয়েকজন মাত্র হাতে গোনা যারা হয়তো কোথাও সমালোচকের দৃষ্টিতে, একদম পর্যটকের দৃষ্টিতে গেছে, তা আমরা বাদে আমি আর কারুর কাছেই শুনিনি। মানে যেটা সবচেয়ে খারাপ, যে ট্রেনে যে ভায়োলেন্সটা চলছে, ট্রেনে যে ভয়ঙ্কর, যে আপনি দামি এসিতে টিকিট কেটেও যে বিনা সাধারণ টিকিটের যাত্রীরা উঠে পড়ে হামলা করছে, নিজেদের মধ্যে মারপিট করছে, আপনাকে তারা মারতে উদ্যত হচ্ছে, কিন্তু তারা একবারও কোনো স্টেশনে নেমে কেউ চেন টেনে গাড়ি থামিয়ে যে সরকারের কাছে প্রশ্ন করবে সেটা করা হচ্ছে না। এবং যেটা আমার কাছে কিন্তু একটা খুব মানে কী বলবো, খুব অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে, এবং আমি আমার দেশ সম্পর্কে ভীষণ রকমভাবে উদ্বিগ্ন বোধ করছি। একেবারেই তাই। ট্রেনের ঘটনা নিয়ে আপনি বললেন কি, আমরা কুম্ভের প্রথম থেকে যে দুর্ঘটনাগুলো সেই দিকে একটু চোখ রাখি। প্রথমে তাঁবুতে আগুন, তারপর স্ট্যাম্পেডের ঘটনা, এবং বারংবার দেখা যাচ্ছে ট্রেনে হামলা হচ্ছে, সেখানে এসি কামরার কাঁচ ভেঙে পুণ্যার্থীরা ঢুকে আসছে, এবং দেখা যাচ্ছে বাংলা থেকে যারা গেছেন তারা গেছেন জীবিত অবস্থায়, ফিরেছেন মৃত অবস্থায়। একেবারে 12 জন যাত্রীর গাড়িকে লরি পিষে দিয়ে চলে গেছে বাংলায় আসতে গিয়ে। কি বলবেন এই যে কোনো মনে হচ্ছে এই যে পুণ্য নেওয়ার আশায় যে তারা গেছে, কোনোটা কি এটাই তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসছে, যে পুণ্য তো হলো না, একেবারে স্বর্গদর্শন এটা? মানে কি বলবো বলুন, এটা তো মানে প্রত্যেকটা যে কটা ঘটনা আপনি বললেন প্রত্যেকটা খুব ভয়ঙ্কর ঘটনা। মানে যেটা কি বলবো, যেটা খুব মানে একদম মানে যেটা অভাবনীয়। মানে আমি একটা কথাই বলবো যে দেখুন, আমরা ট্রেনে একটা ভয়ঙ্কর ভায়োলেন্স ফেস করেছিলাম। মানে আমার এবং আমার যিনি সহযাত্রী ছিলেন তিনি একজন একটু মানে বয়স্ক মধ্য 60-এর মানুষ। আমাদের দুজনকে যেহেতু আমরা আমাদের সিটগুলোকে দখল করতে দিইনি এবং অন্যদের সিটগুলো দখল হওয়া থেকে বাঁচিয়েছি, একটা পুরো গ্যাং ওখানে বললো আমরা ভীষণ উত্তর ভারত বিদ্বেষী এবং আমরা নাকি মারাত্মক উত্তর ভারত বিদ্বেষ পোষণ করি। আমাদের তারা একদম পাটনার আগে দানাপুর বা পাটনাতে নামিয়ে একদম রীতিমতো মারবে, মহিলা হলে মহিলাকে ছাড়বে না। আমাদের সামনে একটা অল্পবয়স্ক মেয়েকে একদম পরিষ্কার চোখ রাঙিয়ে যে একদম চুপ করে থাকো, মানে মেয়ে বলেও কিন্তু ছাড় পাবে না। এবং এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সবাই দেখছে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে আর কি। মানে আমার যে প্রশ্নটা হচ্ছে যে ওই সময় কেন কেউ চেনটা টেনে যে গাড়িটাকে থামিয়ে যে একটা মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা প্রশ্ন করা। এবং আপনি যে জায়গাটা যেটা বলছেন যে সেটা যে আমার কথা হলো, কুম্ভমেলা একটা খুব বড় প্রোগ্রাম ছিল বিজেপির কাছে। যোগী রাজ্যে হচ্ছে, কিন্তু বিজেপির কাছে একটা খুব বড় প্রোগ্রাম ছিল। এটা একটা অসাধারণ সুষ্ঠুভাবে করা যেত, এবং ওটা যদি অসাধারণ সুষ্ঠুভাবে করা যেত তাহলে কিন্তু বিজেপির বিষয়েও যারা বিজেপির সমালোচক, বিজেপির নিন্দুক ইত্যাদি ইত্যাদি, তাদের কাছেও কিন্তু বিজেপি একটা খুব বড় এক্সাম্পল ক্রিয়েট করতে পারতো যে দেখো আমরা যেটা বলি সেটা কিন্তু করে দেখিয়েছি। হ্যাঁ, যে মানে ওটার মানে সেটা তো নয়, মানে আপনার সড়কপথটা মানে আয়োজন কোনো ঠিক নেই, রেলওয়ের পথ কোনো ঠিক নেই। আপনি যখন এলাহাবাদে নামছেন তখন এলাহাবাদের স্টেশনে নেমে আপনি যে আপনার যে গন্তব্যে পৌঁছবেন, মানে যে সে পুণ্যার্থী যদি শুধুই সঙ্গমে গিয়ে চান করতে চায় আবার ফিরে আসতে চায়, কেউ যদি কোনো আশ্রমে গিয়ে থাকতে চায়, এই পথটার জন্য আপনার কোনো ব্যবস্থা নেই। যে পুলিশগুলোকে মোতায়েন করা হয়েছে তারা অন্য জেলা থেকে এসেছে, তারা অনেকেই প্রথমবার এলাহাবাদে এসেছে, যাদের এলাহাবাদ শহর সম্পর্কে কোনো ধারণা নেই। আজকে আমাকে যদি কোনো কারণে কুচবিহারে ট্রান্সফার হতে, আমাকে কুচবিহার বা তার পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে জানতে হবে। লোককে যদি আজকে আমাকে গাইড করতে হয় তা আমাকে সেই ট্রেনিং পেতে হবে। তারা নিজেরা বলছে এরকম কোনো ট্রেনিংই আসেনি, ওপরতলার অর্ডার এসেছে, তারা চলে এসেছে। আপনি পুরো শহরটার মধ্যে কুম্ভ মেলার একটা কি দুটো ম্যাপ পাবেন এবং সেই ম্যাপটা আপনাকে কোনো সাহায্য করবে না, কারণ আপনি কোন জায়গা থেকে ম্যাপটা দেখছেন সেই জায়গাটা নেই। এবং আমি এটা আপনাকেই জিজ্ঞেস করছি যে আজকে যদি কেউ গঙ্গাসাগরে আসে উত্তর ভারত থেকে, হাওড়া বা শিয়ালদায় নেমে সে গঙ্গাসাগর অবধি হেঁটে যাবে, এটা কি একটা খুব স্বাভাবিক? এটা তো স্বাভাবিক নয়। তা আজকে এলাহাবাদে পৌঁছে, এলাহাবাদ শহরটায় পৌঁছে, তার রেলওয়ে স্টেশনে পৌঁছে কি বাসগুমটিতে পৌঁছে, সে শুধু পাটাকে ভরসা করে, এবং এখানে হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা, তারা একদম কুম্ভের ওই মানে মহাকুম্ভের ওই সেক্টরগুলোতে গিয়ে পৌঁছাবে শুধু পায়ের মানে ওপর ভরসা করে।
5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ক কিলোমিটার হাঁটছি সেই খেয়ালই তো আমাদের নেই। আপনি এখন যদি জিজ্ঞেস করেন আমি 5.5 পৌনে 6 ঘন্টা যে ক কিলোমিটার হেঁটেছি, এবং আমি 4 ঘন্টা পরেও কিন্তু জানতাম না আমরা ঠিক জায়গায় যাচ্ছি কিনা। কারণ যে আশ্রমে আমরা গেছি, মাতৃসদন আশ্রমে, তিনি আত্মবোধানন্দজিও স্থানীয় মানুষ নন। তিনি আমাদের একটা ওই খাপছাড়াভাবে একটা কিছু বলতে পারছেন, এবং সেটা তার দোষ নয়। তিনি বারবার বলছেন এই জায়গাটা অব্দি আসুন, তারপরে এই জায়গা, মানে একটা কোনো জায়গায় কোনো দিক নির্দেশ নেই। মানে কতগুলো জায়গায় বড় বড় করে লেখা রয়েছে বাপসি মার্গ, এবার বাপসি মানে ফেরত যাওয়া, তার ফেরত যাওয়ার পথ। আরে আমি তো কুম্ভতে ঢুকছি, আমি ফেরত যাওয়ার পথের সন্ধান জেনে আমার লাভটা কী হবে? এবং সেখানে তুলসী মার্গ, সুরদাস মার্গ, মুক্তি মার্গ, সেগুলো ছোট ছোট আকারে কোন পোস্টের পেছনে লুকোনো রয়েছে, কেউ দেখতেই পাচ্ছে না। বিকট আওয়াজে সমস্ত নামগান হচ্ছে ইত্যাদি, আপনি ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ওখানে নেটওয়ার্ক ফেলিওর হচ্ছে। সব থেকে অবস্থা হচ্ছে যে পুলিশ হচ্ছে ওখানে শুধু পথ আটকানোর জন্য রয়েছে। পুলিশ আপনাকে শুধু পথ আটকায়, আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, এই রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে যেও না। আপনার সামনে এই ব্রিজ, ওই ব্রিজ, অন্তত একসঙ্গে গোটা 6 ব্রিজ, 4টে রাস্তা, আপনি কোন রাস্তাটাই ঢুকবেন? একটা সম্পূর্ণ আন্দাজের উপরে ভরসা করে, একটা কিছুটা গুগল ম্যাপের ওপরে ভরসা করে, এবং অর্ধেক সময় গুগল ম্যাপ সেই জায়গাগুলো আবার নিচ্ছে না। আপনি যখন গুগল ম্যাপে সার্চে মানে গিয়ে আপনি যখন গুগল ম্যাপ জায়গাগুলো টাইপ করছেন, গুগল ম্যাপ সেই জায়গাগুলো নিচ্ছে না। এবার আপনি পৌঁছানোর পর আপনার যখন আতঙ্কটা চেপে ধরবে, প্রথম আতঙ্কটা শুরু হবে যে হাওড়া থেকে প্রথম রাত্রিটা ঠিকই ছিল, কোনো অসুবিধা হয়নি। পরের দিনই ওই মানে পশ্চিম বিহার এবং উত্তর এই পূর্ব ইউপিতে যে ঢুকলো, ওই সমস্ত সাধারণ পুণ্যার্থীরা যারা সাধারণ টিকিট করে এসে আপনার যেগুলো দখল করতে, তখন থেকে আপনার আসলে মেন আতঙ্কটা আপনার শুরু হবে আর কি। এবং মানে কিছু পুণ্যার্থী এলাহাবাদের আগে স্টেশনটা আমার বাকে বলে ঝুসি স্টেশন, কেউ ঝুসিতে নামলো, কিন্তু কথাটা হচ্ছে যদি সেটাই হয় তাহলে এলাহাবাদ আসার আগেও একটা অ্যানাউন্সমেন্টের দায়িত্ব ছিল। এবং আপনি এলাহাবাদ স্টেশনে গিয়ে যে ছবিটা আমরা দেখলাম, এলাহাবাদ স্টেশনে গিয়ে আপনাকে একদম ক্যাটল, মানে আপনি একটা ক্যাটলের মতো, আপনাকে একটা পুরো লাইন করিয়ে পুরো এলাহাবাদ স্টেশন থেকে বের করে দিলে আপনাকে ন্যূনতম মানে যে বাথরুম বা আপনাকে মানে জলের কলটা পর্যন্ত ব্যবহার করতে দিচ্ছে না। একদম চোখ রাঙিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে বলছে স্টেশন চত্বর খালি করে দিতে। এবং আপনি দেখছেন যে ওই যে প্রতীক্ষালয়, যেটা মানে যারা ট্রেনে করে ফিরবে, সেটা একটা মনে হচ্ছে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো কিছু লোককে ওখানে ঢুকিয়ে রেখেছে, এবং খুব চিৎকার করে সেই লোকগুলোকে শাসানো হচ্ছে কেউ যেন না বেরোয়, এবারে ওরা যখন বলবে তখন বেরোয়। মানে আমার একটাই প্রশাসনের কাছে যে তারা করুন, কুম্ভমেলা একটা ঐতিহ্যশালী ধর্মীয় সমাবেশ, পৃথিবীর সবথেকে লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং, কিন্তু সেটার তো একটা ধরন থাকবে। বা তাদের এরমও থাকতে পারে যে যেহেতু কুম্ভমেলাটা প্রায় 2 মাস ধরে হয়, মানে 14ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, 1.5 মাস ধরে, মোরালেসটা দোল অবধি থাকে আর কি, প্রায় দোল পূর্ণিমা অবধি, যে তারা যে এতটা ফেজ অবধি তারা এত লোককে অ্যাকোমোডেট করতে পারবে, তারপরে এত লোককে অ্যাকোমোডেট করতে পারবে। এবার সেইভাবে তাহলে সেটা করা যেতে পারত। কিন্তু মানে একটা কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হলে যে চিত্রটা পাওয়া যায়, একদম সেই চিত্রটা। এবং সব থেকে অবাক কাণ্ড যে সেটা হচ্ছে যে অত্যন্ত, আমি জনবিক্ষোভ কিন্তু দেখেছি। আমি যেদিন এলাহাবাদ ফোর্ট দেখতে গেলাম, এবং কেমন অদ্ভুত জানেন আপনাকে আমি বলবো, আপনি এলাহাবাদ ফোর্টে যাবেন, ফোর্টের যে এন্ট্রিটা সেটা হচ্ছে একদম মিলিটারিদের ওটা, এবং শুধু মিলিটারিরা যাদের পাস দেবে তারা ঢুকতে পারবে। একটি এরকম এই সর্পিল রাস্তা আছে, বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একটা জায়গার পর গিয়ে বাঁশটা এমনভাবে করে দেওয়া হয়েছে, আপনি পথ পাচ্ছেন, আপনাকে বাঁশটা টপকে ওখানে নামতে হবে। আমি এই ব্যবস্থাটার কোনো মানে বুঝতে পারলাম না। তাহলে হয় ওই পথটা প্রথম থেকেই বন্ধ করে দেওয়া হোক, তাহলে লোকে আর ওখানে ঢুকবে না। আপনি তো এমন একটা পথে গিয়ে ঢুকবো না যেখানে ওটা আবার আরেকটা জায়গায় যাওয়ার জন্য বাধা পাবো। এবং সেখানে আপনি চিন্তা করে দেখুন, বৃদ্ধ মানুষদের টপকে ওখানে পৌঁছতে হচ্ছে। সেখানে আমি এটা খুব জনবিক্ষোভ দেখেছিলাম। আমি আরেকটাও দেখেছিলাম, সেদিনই ফেরত আসার সময় যখন মূল রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হলো, মানে একদম এলাহাবাদ সিটিটার দিকে ঢোকার আগে, সেখানেও আমি একটা দেখেছিলাম। তো পুলিশ নির্বিকার, প্রশাসনকে পাস যাকে পুছিয়ে, আরে প্রশাসন মানে আপই তো প্রশাসন হো। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে এত যে সাধারণ মানুষের ব্যবস্থার আয়োজন, মানে আমরাও খুব বড় বড় হাইটেক টেন্টগুলো দেখলাম, দেখলাম নেত্রকুম্ভ ইত্যাদি, ওই যে গরিবদের চোখের চিকিৎসা হেনতানো ইত্যাদি অনেক কিছু এরকম অনেকগুলো দেখলাম আর কি, বিশাল বড় মিডিয়া সেন্টার। সেগুলোর প্রত্যেকটা রাস্তা কিন্তু মানে এন্ট্রান্সগুলো কিন্তু সাধারণদের জন্য বন্ধ করা। তাহলে ওই পার্টিকুলার বড় বড় ওরকম শিবিরগুলোতে কারা যাচ্ছে, সেখানে কি কাজ হচ্ছে? বরং ওই শিবিরগুলো যদি যারা
হেঁটে আসছে, মানে ওরা যদি গাড়ির ব্যবস্থা করতে না পারে, ওরা যেটা মূল করতে পারতো যে শুনুন, ওরম একটা জায়গায় গেলে আমি একদম স্টেশন থেকে উঠে ঠিক যেখানে যাচ্ছি তার দরজায় নামবো, এটা আশা করা ভুল, এটা আমি কিন্তু সে আশা করছি না। কিন্তু মানুষকে 2 কিলোমিটার হাঁটাক, মানুষকে 2 ঘন্টা হাঁটাক, 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু মানুষকে আমি অনন্তকালের জন্য হাঁটাবো, এটা কোনো ব্যবস্থা তো হতে পারে না। মানে আমার কাছে পুরো জিনিসটা একটা বিহ্বল হয়ে রয়েছে আর কি। একেবারে শেষ প্রশ্নে যাব। আপনার অভিজ্ঞতা মোরাললেস শুনলাম এতক্ষণ ধরে, ভালো খারাপ, খারাপের পরিমাণটা বেশি, ভালোর পরিমাণটা অনেকটাই কম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এত হিন্দুত্ববাদ, হিন্দু খতরে মে হে কোট আনকোট বলে প্রচার করে গেছে, তাহলে এই বিজেপি বা এই যোগী সরকার তো এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদকে অপমান করছে বা হিন্দুত্ববাদ নিয়ে চরম খেলা করছে। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেট পেশ হলো এবং তারপর দিল্লিতে জয়। সমালোচকরা বলছে কেন্দ্রীয় বাজেট পেশের পর দিল্লির জয়টা তারা কার্যত ছিনিয়ে এনেছে। কিছুদিন বাদে বিহারের নির্বাচন, একেবারে দেখা যাচ্ছে বিহার থেকে যে যাত্রীরা কুম্ভে যাচ্ছে তার সংখ্যা খানিকটা হলেও পশ্চিমবঙ্গে থেকে বা অন্যান্য রাজ্যের থেকে বেশি। তাহলে কি বিহারকে খুশি করার জন্য, বা আবার সেই প্রশ্ন আসছে নীতিশ কুমারকে দলে পার্মানেন্টলি রাখার জন্য মোদি বা যোগী বা অমিত শাহর এই কুম্ভ মেলার ব্যাপার? আসলে আপনাকে প্রথমেই বলি যে সেটা হচ্ছে আগে মানুষ, তারপরে ধর্ম। মানুষ ছাড়া তো ধর্মের কোনো অস্তিত্বই নেই। মানে পশু পাখি জন্তু জানোয়ারদের ওদের ধর্ম প্রয়োজন হয় না। এবার আমার একদম মূল যে প্রশ্ন, মানে খুব অত্যন্ত বিতর্কে না গিয়ে আমি বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে যেখানে মানুষের মানে প্রাণ সংশয় এবং কোনো মানুষের মৌলিক ব্যবস্থার কোনো ব্যবস্থাই যেখানে নেই, সেখানে তারা আলাদা করে, মানে ধর্ম তো আলটিমেটলি একটা সত্য। আমি ওখানে না সব থেকে যেটা খুব আমার কাছে যেটা খুব শকিং লেগেছে সেখানে যে আমরা অ্যাকচুয়ালি ওরা কী ধর্মটাকে পালন করলো, মানে এখানে সত্যি যেটা আমি দেখলাম যে সত্যটা, সেই সত্যটা তো মানে একটা ভয়ঙ্কর, যে মানুষকে এইভাবে বিভ্রান্ত করে, মানুষের এই যে স্ট্যাম্পিড হবে, মানুষ মারা যাবে, এটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া বা এটাকে ধামাচাপা দেওয়া, এটার মধ্যে থেকে একটা সরকারের মানসিকতা কি প্রকাশ পায় না? এটা সাংঘাতিক রকমভাবে প্রকাশ পায়। এবং আমি আরেকটা জিনিস বলি যে কোনো মানুষ মারা গেলেও আর তার বাড়ির পরিবার কত কম্পেনসেশন পাবে, মানুষ কিন্তু ওইরকম কমোডিটি নয়। আমার বাড়ির কেউ মারা গেল, আমি 1 কোটি টাকা পেলাম, তাহলে কিন্তু মৃত্যুটা খুব মানে ঠিক ছিল, হয়েছিল, এরকম প্রমাণিত হয় না। এবং আমি যেটা মনে করি যে সেটা হিন্দুত্ব ব্যাপারটা তো একটা আরএসএস বিজেপিকৃত একটা জিনিস, মানে যেটার আমি তীব্র বিরোধী। আমাদের হিন্দু ধর্ম অনেক, কি বলবো, অনেক 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 উদার, মানে হিন্দু ধর্ম, কারণ হিন্দু ধর্মের মধ্যে একটা বহুত্ববাদ আছে। এবং আপনাকে আমি বারবার করে বললাম, কুম্ভে কিন্তু এই বহুত্ববাদের চর্চাটারই কুম্ভ একটা খুব বড়। এবং যিনি সন্ন্যাসী হয়ে যান, সন্ন্যাসীর কিন্তু আলাদা করে খুব কাস্ট থাকে না। মানে তিনি দলিত সম্প্রদায় থেকে এসে সাধন ভজন করছেন না ব্রাহ্মণ সন্তান হয়ে করছেন, তার একটা আলাদা, সে কিন্তু পূর্বাশ্রমে সবটা ত্যাগ করে নতুন একটা নাম নিয়ে সে একটা সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায় আর কি। তো কাজেই মানে আমি মনে করব যে মানে এই মানে এই সরকারের, মানে এই কেন্দ্রীয় সরকারের কাছে ধর্ম বা মানুষ কোনোটাই তো খুব প্রায়োরিটি নয়। মানে তারা মানুষের মনে যে ধর্মভীরুতা রয়েছে, এবং মানে যেটা খুব হাস্যকর যে সেটা হচ্ছে আমরা যখন যাচ্ছি ট্রেনে, একজন ওই বিহার কি উত্তর প্রদেশ থেকে একজন ভদ্রমহিলা উঠে, মানে তিনি বলছেন, এটা আমি না মানে বলতে আমার সত্যি খুব ইচ্ছে করছে, তিনি বলছে এর আগে সরকাররা নাকি এত পুণ্যার্থীকে ডাকেনি। একদম হিন্দিতে বলছে যে কংগ্রেস যখন ছিল তখন এত সরকারকে কি ডেকেছিল, এত সরকারকে তো ডাকেনি। যোগী মোদিকে দেখো, সবকো বুলা রহে হ্যাঁ। কিন্তু সে কিন্তু নিজে একদম নিচে বসে রয়েছে, এবং সেখানে অত্যন্ত চেঁচামেচি চলছে, তাকে বারবার করে ওখান থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, সে যথেষ্ট অন্য সহযাত্রীদের কাছ থেকে অপমানিত হচ্ছে, সে নিচে নেমেও কী করবে সে কিন্তু জানে না। তাই এই যে একটা, মানে আমার না কোথাও একটা মনে হলো যে আলটিমেটলি এদের হাতে যে ধর্মটা, মানে ধর্মটাকে এরা না কোথাও একটা আফিংয়ের মতো করে ব্যবহার করেছে, যে ধর্মের দাওয়াটা দিয়ে দিলে মানুষ আর কিছু চাইবে না, মানে আমার ধর্ম। এবং ফেরার সময় আবার মানে দানাপুরে নেমে গেলেন এক ভদ্রমহিলা, তিনি উত্তর ভারতের, তিনি আবার বললেন আসলে কি জানেন তো, সনাতনী জাগ গে হ্যায়। এবার আমার মনে হলো এই দুটো কথা যে আমার যে দুজন সহযাত্রী বলেছে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার এই ভ্রমণে, যে এইটারই একটা প্রকাণ্ড রূপ, যে প্রকাণ্ড প্রকাশটা মানে জনতার থেকে
সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি এই মোটামুটি 8 দিনের যে কুম্ভ, আমার যে কুম্ভর যে অভিজ্ঞতা, সেটাতে আমি একদম পরিষ্কার রকমভাবে পেয়েছি। এবং আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে, যেটা অবাক লাগলো, আমি ফেরার সময় দেখলাম ট্রেনের মানে বিভূতি এক্সপ্রেসের যাওয়ার সময় এতগুলো স্টেশনে থামেনি, ফেরার সময় অন্তত করেও পাটনা আসার আগে 8টা স্টেশন বেশি দেওয়া হয়েছিল। তাহলে এটা স্বাভাবিকভাবেই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিহার সরকারের সঙ্গে নিশ্চয়ই ছিল যে আমার যাত্রীরা ফিরবে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা যাবে না, এই ট্রেনগুলো উঠিয়ে দেবে। এবং একজন যাত্রী যার সঙ্গে ওখানে খুব বিরোধ একটা, মানে আমাদের মধ্যে একটা প্রায় লড়াই লাগলো ওখানে, যে তাকে সে তখন বলল যে তার সরকার থেকে নাকি বলে দিয়েছে ওসব কিচ্ছু লাগবে না, যে যে ট্রেনে যেখানে পারবে সেই কম্পার্টমেন্ট উঠবে। আমার একটা কথা হলো যে তাহলে আমরা যারা টাকা দিয়ে রিজার্ভেশন করে নিরাপত্তা নিয়ে যাব বলেই তো ওভাবে গেছি, আমরা তো ওভাবে যাবো না। তাহলে তো যে কোনো জায়গায় যে, তাহলে মানে আমি আজকে AC3 AC2তে যাব, সেটা একদম জেনারেলের মতোই হবে, তাহলে তো ওই টাকাটা দিয়ে আমি যাব না, তাহলে আমি জেনারেলেই যাব, 12 ঘন্টা আগে লাইন দেবো পোটলাপুটলি নিয়ে। এবার আমার একটা কথা হলো, এটা কিন্তু তারাই বলছে। এবং এই যে ধরুন আমি যে ভয়াবহ দৃশ্যটা গতকাল দেখলাম যেটা ইউটিউবে, যে এসির কম্পার্টমেন্টের কাঁচ ওরমভাবে ভাঙা হচ্ছে, এবং সেটা কিন্তু একটা স্টেশনে হচ্ছে, সেটা কোনো এরম নয় যে ট্রেনটা একটা মাঝপথে থেমে গেছে, সেখানে একটা CRPF নেই। মানে আমার সময়, আমি দীর্ঘকাল প্রবাসে ছিলাম, আমি পুনায় যখন পড়তাম, আমার মনে আছে যে মানে অর্ডিনারি টিকিট কেটেছে, স্লিপার ক্লাসে উঠেছে, এবং সঙ্গে সঙ্গে মানে ট্রেন ছাড়ার 15-20 মিনিটের মধ্যে এসে আমার ফাইন হয়ে গিয়েছিল। মানে সেখানে মানে তাও অনেক কষ্ট এসেছে, কাকুতি মিনতি করে বাথরুমের সামনে যাওয়ার, মানে আমরা হতে এরা একদম রিজার্ভ সিট দখল করে বসে আছে, যাদের রিজার্ভ সিট তাদের চোখ রাঙিয়ে তাদের দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। তাহলে এই যে চিত্রটা, এটা তো ল অ্যান্ড অর্ডার ফেলিয়ার। এবার বিহার সরকার দায়ী কি কেন্দ্রীয় সরকারের, যৌথভাবে দুটো সরকারে আমার কাছে দায়ী। এবং এবার এখানে ভোটের জন্য কে কাকে কনসেশন দিচ্ছে ইত্যাদি, এগুলো তো জটিলতা বা এই সমস্ত সমীকরণ রয়েছে হয়তো সেখানে। মানে আমি বুঝতে পারলাম না যে মানে এইবারের যে কুম্ভের যে চিত্রটা, এই চিত্রটা মানে আমি কোনো ইউটিউবারদেরও দেখছি তারা করছে না। এবং আমার কাছে একটাই প্রশ্ন, কেন তারা এটা করছে না? কারণ তাদের প্রত্যেককেই কিন্তু এই বিষয়টা ভীষণ রকমভাবে ফেস করতে হয়েছে। আমার রাগ কিন্তু আজকে কোনো পুণ্যার্থীর ওপর নয়, আমার রাগ ওখানকার এই এখানে যে ধর্মীয় মানে কুম্ভ মেলার প্রতি নয়। আমি তো আবার বলছি, কুম্ভ মেলা প্রচণ্ড ঐতিহ্যশালী মেলা, আমি তো সেই আকর্ষণেই সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, মানে কুম্ভ সাহিত্যই বাংলা সাহিত্যে আপনি পাবেন। এবার আমার মূল কথাটা হলো যে এইরকম একটি ঐতিহ্যশালী সমাবেশকে কেন যোগী সরকার, মোদী সরকার একটা ব্যবস্থা জায়গায় করলো না। এবং এখন আপনি যে চিত্রটা পাবেন, সেটা মাইকে অ্যানাউন্স হচ্ছে যে ঢুকবে, স্নান করবে, বেরিয়ে যাবে। মানে ওরা এবার বুঝতে পেরেছে যে বাড়াবাড়ির জায়গাটা এমন জায়গায় গেছে যে ওরা এখন 1 মাস হয়েছে, এই কালকে 1 মাস হবে। এবার ওরা এখন অ্যাকচুয়ালি ওরা কোথাও একটা হাত ধুয়ে ফেলতে চাইছে। এবং একদম পুরো মাইকে, মানে আমরা আসার আগের দিন যখন গেলাম দেখলাম পুরো মাইকে একদম পরিষ্কার নির্দেশ দেওয়া হচ্ছে যে সঙ্গমে আপনারা ঢুকবেন, যে যার পছন্দ মতো ঘাটে চান করবেন, করে একদম ওখান থেকে বেরিয়ে চলে যাবেন, আর ওখানে কুম্ভতে থাকার কোনো গল্প নেই। তো মানে আমি 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 জানি না, মানে আমি কুম্ভের যে চিত্রটা দেখলাম, এবং মানে আমি জানি না, মানে যে এই যে সনাতনী ভারতবর্ষকে তারা ফিরিয়ে আনতে চায়, তাহলে তারা কী ভারতবর্ষকে আনতে চাইছে, বা আমরা কী ভবিষ্যৎ ভারতবর্ষে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার বলে মনে হলো। আপনার পুরো অভিজ্ঞতা শুনে আমার একটা প্রশ্ন অবশ্যই করতে ইচ্ছা করছে। এই যে মেন স্ট্রিম মিডিয়া যেগুলো প্রচার করছে, বা বড় বড় প্রথম সারিতে থাকা কাগজ যেগুলো প্রচার করছে, তাহলে একমাত্র আপনার সহযাত্রীদের সাথে আপনার অভিজ্ঞতা আপনি বললেন, এই যে তাদের বক্তব্য, এই যে কর্পোরেট করে দেওয়া হয়েছে কুম্ভ মেলাকে, বা বড় বড় হোর্ডিং, বড় বড় ব্যানার, আমরা কলকাতাতেও দেখেছি প্রচুর মেট্রো রেলের গায়েও বিজ্ঞাপন দেওয়া হয়েছে একেবারে, তাহলে কি এই কর্পোরেট করে দেওয়ার জন্য বা এই বড় বড় দেখনদারির জন্য আজকে এরকম মনে হচ্ছে আগের সরকার করেনি, এই সরকার করেছে, মানে বড় ভালো কাজ করেছে বা একটা মহান কাজ করেছে? তাহলে এটাকে কর্পোরেট কুম্ভমেলা বলে দেওয়া হতে পারতো, যেখানে আদানি আম্বানি বা ওরকম কর্পোরেট গ্রুপরা আসবে, সাধারণ মানুষের এখানে জায়গা নেই, বা সাধারণ মানুষের জন্য অন্য কোনো ব্যবস্থা থাকবে। তাহলে যদি যেটা করতে হয় সেটা সৎভাবে ভালোভাবে করা উচিত। আমি যদি একটা খুব হাই প্রোফাইল কিছু করি, আমি সেখানে সাধারণ মানুষের ব্যবস্থার খুব রাখবো না, এটা পরিষ্কার বলে দেবো এখানে এরম দাম, এরম জিনিস, এখানে এরম মানুষরাই আসতে পারবে। তো এবার কথাটা হলো সেটা তো নয়, এখানে বলছে যে প্রত্যেক মানুষকেই তারা যাচ্ছে, এবং কুম্ভে স্নান না করলে হবে না আর কি। এবার আমার একটা কথা হলো যে কিন্তু, এবং আমি যেটা বলছি যে এই
মেলাতে হয়তো এটা আগেও ছিল আমি জানি না, যে এখানে মেন স্ট্রিম মিডিয়ার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে বম্বে থেকে যেসব বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসছে, দিল্লি থেকে বা অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত পলিটিশিয়ান মন্ত্রীরা আসছে, শুধু তারা স্নান করে কত মোহিত, তারা কত বিভোর, মানে তারা কত কি অসাধারণ তাদের লেগেছে, এইটা বাদে কুম্ভমেলার আলাদা করে আলোচনার কোনো জায়গা নেই। আমি মানে আপনাকে একদম পরিষ্কার করে বলছি, ওই মানে ওয়ার বা এমনকি এই ফ্রন্ট লাইন বা কি মানে হিন্দু গোষ্ঠীও কিন্তু প্রকৃত চিত্রটা তুলে ধরেনি। মানে তারাও তো একটু সমালোচনা করেই লেখে, মানে ওই পত্রিকাগুলো, তারাও আমি বলবো যে সে অর্থে স্কিন ডিপও করেনি। মানে মূল যে সমস্যাটা, সেই সমস্যাটার ভেতরেই তারা কেউ সেভাবে হয়তো যায়নি, একটু ওপর দিয়ে দেখেছে, কেউ কেউ হয়তো তাদের সাংবাদিকরা কিছু অসুবিধে ফেস করেছে। তো আমার মানে মেন স্ট্রিম মিডিয়া কি তাহলে শুধু সেলিব্রিটিদের জন্য, শুধু হাই প্রোফাইল পলিটিশিয়ান এবং নেতা মন্ত্রীদের জন্য, তারা সাধারণদের জন্য নয়? এবং এই কুম্ভটায় প্রকৃত চিত্রটা তুলে ধরাটাই তো অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় কাজ হতে পারত। এবং এখন তো আমাদের মতো গুটিকতক মানুষ যারা আসলে এই প্রতিবাদটা করছি বা করছে, আমাদের আবার কখন দেশদ্রোহিতার তকমা দিয়ে দেওয়া হয় সেটাও তো একটা চিন্তার বিষয় হয়ে যেতে পারে। মানে এটা কেন উঠবে না? এবং আমি কিন্তু একদম নির্দিষ্টভাবে কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো বিজেপি নেতাকে দায়ী করছি না, আমি এটা টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে, আমি পুরো উত্তরপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেশন, কেন্দ্রীয় বিজেপির যে অ্যাডমিনিস্ট্রেশন, আমি তাদের এটা প্রশ্ন করছি যে এই ব্যবস্থাপনাটা কেন তারা করেননি। ব্যবস্থাপনার একটা ম্যাসিভ ফেলিয়ার আমরা কিন্তু কুম্ভমেলাতে গিয়ে দেখে এসেছি। মানে মৌলিক ব্যবস্থা যেগুলো মানুষের জন্য তারা রাখেনি, মানে যেটা আমি আমার আপনার আগের প্রশ্নের উত্তরগুলোর মধ্যে যেগুলো আমি দিলাম আর কি।